Hello students, welcome back to the channel Conceptual Physics Exist. আমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা পড়ছিলাম। দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। কারা এই ক্লাসগুলো দেখবে? যারা জেনপাস ইউজি দেবে 2026-এ, যারা বোর্ড দিচ্ছ ক্লাস 11 সেমিস্টার 2-তে যারা আছো, এবং যারা নিট এবং জেই দেবে, তাদের জন্য কনসেপচুয়াল ক্লাস হতে চলেছে। প্রত্যেকের জন্য ক্লাসটি, কারণ প্রত্যেককে একই ধরনের কন্টেন্ট, একই ধরনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ডিফারেন্সটা যেখানে আসবে সেটা হচ্ছে কোয়েশ্চেন করার যে প্যাটার্নটা, সেই জায়গাটা গিয়ে। সুতরাং আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো কনসেপচুয়াল ক্লাস দিচ্ছি এবং এগুলো সকলের জন্য অ্যাপ্লিকেবল। যে সমস্ত স্টুডেন্টদের সিলেবাসের মধ্যে এই ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা অধ্যায়টা আছে, তাদের সকলের জন্য এই ক্লাসটি। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। যারা ক্লাস 1 এবং ক্লাস 2 অর্থাৎ ইলাস্টিসিটির ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস যারা দেখে নিয়েছো, তারা জানো আমরা কতটা কমপ্লিট করে নিয়েছি। পয়সন্স রেশিও আমাদের হয়ে গেছিল, স্থিতিস্থাপক ধ্রুবক আমাদের হয়ে গেছিল, স্থিতিস্থাপক গুণাঙ্ক করে নিয়েছিলাম, তাই তো? এই বিষয়গুলো আমাদের হয়ে গেছিল। কিছু রিলেটেড প্রবলেমও আমরা করেছিলাম, যে প্রবলেমগুলো পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি, এবং সেই স্থিতিস্থাপক ধ্রুবকগুলোর সম্পর্কও আমাদের ডিরাইভ করা হয়ে গেছিল। এতদূর পর্যন্ত আমরা করেছি। এবার আমরা ক্লাসটাকে এক্সটেন্ড করে নিয়ে যাচ্ছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য। তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য। ওকে, তো একটা তারকে যখন আমরা প্রসারিত করব তখন কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় ইন টার্মস অফ ইলাস্টিসিটি, ইন টার্মস অফ ইলাস্টিক নেচার, সেইটা আমরা দেখব। ধরে নাও এইখানে একটা তার আছে, কোনো একটা ফিক্সড তার রেখেছি, ঠিক আছে? এবং এই তারটা এল লেন্থের আছে। কত লেন্থের আছে? এটা এল লেন্থের আছে। এবার এই তারটার উপর যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে তারটা নিশ্চয়ই ইলাংগেট হবে, নিশ্চয়ই দৈর্ঘ্যে প্রসারিত হবে। আমি এই তারটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা দৈর্ঘ্যে প্রসারিত হয়ে গেল। কত ফোর্স অ্যাপ্লাই করেছি? এফ। ধরে নিচ্ছি এম ভরের কোনো অবজেক্টকে ঝুলিয়ে দিয়েছিলাম, তাহলে এম জি ফোর্স নিচের দিকে কাজ করছিল বা এফ ফোর্স নিচের দিকে কাজ করছিল। এতে করে এই তারটার একটা লেন্থ ইনক্রিজ হলো। আমি ধরে নিলাম স্মল এল পরিমাণ লেন্থ ইনক্রিজ করলো। তাহলে বিষয়টা দেখো, আমি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করেছি এফ এবং এর দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে এল। তাহলে তোমাকে যদি আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করি যে এল দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃতকার্য কত হলো, তুমি বলবে বল ইন্টু সরণ, এফ ইন্টু এল, এটাই তো বলবে। এই জায়গাটা একটু মিস্টেক হবে, তার কারণ আমি যখন এল লেন্থটাকে ইনক্রিজ করছি তখন পুরো ওভারঅল একটা প্রসেস ধরে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, এবং এই ফোর্সের মানটা কনস্ট্যান্ট নয়। যখন আমি লেন্থ ইনক্রিজ করিনি, মানে এই কেসে, তখন কিন্তু ফোর্স ছিল না, অর্থাৎ ফোর্স জিরো। আমি একটু ইনক্রিজ করলাম অল্প ফোর্স দিয়ে, আরেকটু ফোর্স দিয়ে আরেকটু ইনক্রিজ করলাম, এইরকম করতে করতে যখন এল লেন্থ ইনক্রিজ করে গেছে তখন আমার টোটাল ফোর্স কত অ্যাপ্লাই করা হয়েছে? ক্যাপিটাল এফ। অর্থাৎ ওভারঅল প্রসেসটাতে আমি কি করেছি, জিরো থেকে শুরু করে এফ পর্যন্ত টোটাল ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে পুরো প্রসেসটাতে যেহেতু ফোর্সের মান কনস্ট্যান্ট ছিল না, অনবরত চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে গড় বল বের করে নিতে হবে। সেই জন্য আমি কি করব, গড় বল লিখবো। এইটা না লিখে আমি কি করব, এখানে গড় বল, ওভারঅল প্রসেসে গড় বল কত, সাথে সরণটাকে গুণ করব। দেখো গড় বল আমরা কি করে বের করব, ইনিশিয়াল ফোর্স ছিল জিরো এবং ফাইনাল যে ফোর্সটা সেটা এফ ডিভাইডেড বাই 2, এইভাবে আমরা গড় বের করি না, এইভাবে বের করি, ইন্টু সরণ মানে কত, এল। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, 1/2 এফ এল। এইটা হচ্ছে ওয়ার্ক ডান। একটা তারকে প্রসারিত করার জন্য কতটা ওয়ার্ক ডান করতে হবে সেটা ডিপেন্ড করছে ফোর্স এবং লেন্থের উপর। কখনোই এফ ইন্টু এল করে দেবো না, এটা শেখানোর পরেও কিন্তু অনেকে এই ভুলটা করে, এফ ইন্টু এল করে দেয় ডাইরেক্ট। এখানে হাফ এফ এল করতে হবে। বোঝা গেল এতদূর পর্যন্ত? আমরা এখানেই থেমে থাকবো না। এই যে কৃতকার্যটা করলাম, এই কৃতকার্যটা এই তারটার মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হয়ে যাবে, ঠিক আছে? আমরা এটাকে বলবো স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, স্থিতিশক্তি। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, স্থিতিশক্তি। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, স্থিতিশক্তি। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, স্থিতিশক্তি। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, স্থিতিশক্তি।
এই তারটার মধ্যে কি হিসেবে সঞ্চিত হয়ে গেল বলো? স্থিতিস্থাপক স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেল, এবং তার যে মানটা সেটা ওয়ার্ক ডানের সমান, অর্থাৎ হাফ এফএল। এই পরিমাণ ওয়ার্ক ডান করেছে এবং সেটা তার মধ্যে এনার্জি হিসেবে, ইলাস্টিক এনার্জি হিসেবে তার মধ্যে স্টোর হয়ে গেল। ওকে, এবার আমি বের করব যে এই তারটার প্রতি একক আয়তনে কৃতকার্য কত বা সঞ্চিত শক্তি কত। মান তো একই দুটো জিনিসের। প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি বা শক্তি, শর্টে আমরা এটাকে শক্তি ঘনত্ব বলে দিতে পারি। আশা করছি বুঝতে পারছো এগুলো। তাহলে একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি যদি বের করতে হয় কি করে বের করব? টোটাল স্থিতিশক্তি ডিভাইডেড বাই আয়তন, তাই না? ভি আয়তনে ইউ শক্তি সঞ্চিত হয়েছে, তাহলে একক আয়তনে কত শক্তি সঞ্চিত হবে কি করে বের করব? ইউ বাই ভি। এখন ইউ মানে 1/2 FL, আর ভি মানে কি হবে বলো তো? ভি হচ্ছে এই তারটার আয়তন। আমি তো এখানে একটা সরু তার এঁকেছি, অ্যাকচুয়ালি তারটা এরকম, যদি আমি একটু জুম করে আঁকি তাহলে এরকম প্রস্থচ্ছেদ পাওয়া যাবে তারটার, সিলিন্ড্রিক্যাল শেপে হবে। প্রস্থচ্ছেদ যদি এ হয়, দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে ভি ইকুয়াল টু আমি এল ইন্টু এ লিখতে পারবো কি না? পারবো তো। তো সেই জিনিসটাই আর কি আমি করছি, ভি এর জায়গাতে এল ইন্টু এ। যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই, ভি এর ফর্মুলা চোঙের ক্ষেত্রে পড়েছো পাই আর স্কোয়ার এইচ, যেখানে পাই আর স্কোয়ারটা খেয়াল করে দেখো এই প্রস্থচ্ছেদটা, এই সার্কুলার যে তলটা আছে তার ক্ষেত্রফল, এবং এইচটা এটা হচ্ছে তার লেন্থ ক্যাপিটাল এল। ঠিক আছে, তো আমি জাস্ট এইরকম ভাবে লিখে দিলাম। কি হলো তাহলে এই জায়গাটা একটু দেখো, 1/2 F/A ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। কারোর কোনো সমস্যা আছে কি? নেই তো? ওকে, দেখো এটা কি বেরালো। আমি যদি এই জায়গাটাই একটু ভেঙে লিখি, 1/2 রেখে দিলাম, F/A এটা মানে কিন্তু পীড়ন। অলরেডি আমরা আগের ক্লাসে পড়েছি যে F/A মানে কি বলো? F/A মানে হচ্ছে পীড়ন। স্মল এল বাই ক্যাপিটাল এল এটা তো বিকৃতি ছিল, তাই না? এটা ছিল বিকৃতি, অর্থাৎ একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব, যাকে আমরা স্মল ইউ দ্বারা রিপ্রেজেন্ট করব, দ্যাট ইজ হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। কি বললাম আমি ইউটাকে? হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। খুব তো কঠিন নয়, তাই না? এই জিনিসটা না তোমাদের বোর্ডে যারা আছো তাদের ডেরিভেশনও আসতে পারে পরীক্ষায় 2 অথবা 3 মার্ক ডিরাইভ করতে দেবে। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, কনসেপ্টটা তো দরকারই, সাথে তোমার এই ফর্মুলাটা মুখস্থ করে রাখতে হবে। ওকে, আচ্ছা, কোনো কোনো সময় এই স্ট্রেস আর স্ট্রেন এর পরিবর্তে এখানে ইয়ং গুণাঙ্কের ফর্মের রাশিমালাটা থাকতে পারে। তো আমি যদি সেইটাকে আনার চেষ্টা করি, ওপরের গুলো মিটিয়ে দিচ্ছি। ধরো এই যে ইউটা বা ক্যাপিটাল ইউটাকে আগে লিখে নিই, ক্যাপিটাল ইউটা হাফ ইন্টু এফ ইন্টু এল ছিল তো। এখানে আমি ইয়ং গুণাঙ্কের রাশিমালাটাকে যদি ঢোকাতে চাই, কেন ঢোকাতে চাইছি? কোনো কোনো সময় প্রবলেমে ডেটা হিসাবে ইয়ং গুণাঙ্ক থাকতে পারে, তো আমি ডাইরেক্ট তখন এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি। বা ইয়ং গুণাঙ্ক কিভাবে এটার উপর নির্ভর করছে সেই জিনিসটাকেও আমরা এখানে দেখে নিতে পারি। ইয়ং গুণাঙ্কের রাশিমালা কি ছিল মনে পড়ছে? ওপরে ছিল পীড়ন এবং নিচে ছিল বিকৃতি। তো এটাকে যদি সিম্পলিফাই করা যায়, দেখো তো এফ সমান সমান কি হচ্ছে? ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এ। এইটাই হচ্ছে না? একটু এখান থেকে এখানে ডিরাইভটা করে দেখে নাও তোমরা, আমি শর্টে করলাম। তাহলে 1/2 এফ এর পরিবর্তে লিখছি ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এইখানে একটা স্মল এল ছিল, স্কোয়ার করে দিলাম। ওকে, এবার দেখো ডেটাটা খুব একটা কঠিন নয়, দেখতে লাগছে না অতটাও। ওয়াই রাখলাম, এ রাখলাম, স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল রাখলাম। ঠিক আছে, এটা মুখস্থ করার কোনো বিষয় নয়, আমি এই কারণে করে রাখলাম, যদি কখনো ওয়াই এর ফর্মে জানতে চাই তাহলে আমরা এইরকম ভাবে লিখে নিব। যখন যেমন পড়বে ডেটাটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমাদের জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা, ইউ সমান হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। তবে মিস্টেক কোথায় তোমরা করবে আমি জানি, কোথায় মিস্টেক করবে বলো তো? এইটা কিন্তু টোটাল শক্তি না, তোমরা এটাকে টোটাল শক্তি ভেবে কোনো কোনো সময় ভুল করবে। এটা একক আয়তনে শক্তি। যদি কখনো তোমাকে মোট শক্তিটাকে বের করতে হয়,
মোট শক্তিটাকে যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, এই শক্তি ঘনত্বের সাথে আয়তনটাকে কিন্তু আবার গুণ করতে হবে। তার মানে আমি যে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন এই কথাটা যে লিখলাম, তার সাথে আবার ভিটাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, মানে আয়তনটাকে কিন্তু আবার গুণ করতে হচ্ছে যদি টোটাল শক্তি বের করতে হয়। বুঝতে পারলে তো? তো এই হচ্ছে তোমাদের তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য। এবার এই যে লেখাগুলো আমি লিখলাম একটু অগোছালো হয়ে গেল তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, তোমরা এটা পিডিএফ ফরম্যাটে নোটের আকারে পেয়ে যাবে। যে নোট আমি অফলাইনে আমার ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়ে থাকি সেটাই আমি ডিজিটালি ক্রিয়েট করে রেখেছি, তোমরা সেটা পিডিএফ ফরম্যাটে নিতে পারবে। যদি প্রয়োজন থাকে এই লেখাগুলো কিভাবে লিখতে হবে সব সেখানে তোমরা দেখতে পাবে, পুরোপুরি করে দেওয়া আছে। তো যদি তোমাদের এই পিডিএফটার প্রয়োজন পড়ে তাহলে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে বলছি ডেসক্রিপশনে যাও, সেখানে দেখো হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দেওয়া আছে, এসএমএস করো, আমি নোট লিখে এসএমএস করো, আমি তোমাদের পিডিএফটা সময় পেলে শেয়ার করে দেবো। ওকে, তো এই হচ্ছে তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য। এরপরে এই বিষয়টার যখন আমরা শিখলাম, আমরা এর আগের দিন স্থিতিস্থাপক গুণাঙ্ক এই জিনিসগুলোও শিখেছি, তো এই পুরোটার উপর বেস করে আমরা কিছু প্রবলেম এবার সলভ করব। ওকে, দেখো স্ক্রিনে তোমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছ, কি দেওয়া আছে প্রবলেমটাতে, একই দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ বিশিষ্ট দুটি দণ্ডের উপাদানের ইয়ং গুণাঙ্ক y1 এবং y2। দুটো তার আছে, প্রত্যেকটার দৈর্ঘ্য ক্যাপিটাল এল এবং প্রত্যেকটার প্রস্থচ্ছেদ ক্যাপিটাল এ, তাদের ইয়ং গুণাঙ্ক আলাদা আলাদা, একটার y1 একটার y2, তার মানে মেটেরিয়াল আলাদা আছে। ইয়ং গুণাঙ্ক আলাদা তার মানে কিন্তু মেটেরিয়াল আলাদা। যদি মেটেরিয়াল সেম হয়, ধরো আমি ইস্পাতের তার নিয়েছি দুটোই, তাহলে দুজনের ইয়ং গুণাঙ্ক কিন্তু একই হবে। আমি লেন্থ ছোট বড় যাইনি না কেন, প্রস্থচ্ছেদ কম বেশি যাইনি না কেন, এর মেটেরিয়াল সেম থাকলে ইয়ং গুণাঙ্ক সেম, এটা কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে। দণ্ড দুটি একটির অপরটির প্রান্তে যুক্ত করা হলো, মানে বুঝতে পারছো, একটা দণ্ড তার নিচে আর একটা দণ্ডকে ঝুলিয়ে দেওয়া হলো। দেখাও যে যুগ্ম দণ্ড দুটির তুল্য ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু এইটা, হারমোনিক মিন 2y1 y2 বাই y1 প্লাস y2। তো খুব সুন্দর একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1। বলা হচ্ছে এরকম, তোমরা ছবিটা একটু দেখে নাও আগে। প্রথমে একটা এরকম দণ্ড আছে, এরকম একটা দণ্ড নিয়েছি এল লেন্থের, এবং তার নিচে আর একটা দণ্ডকে নেওয়া হয়েছে, এই একটা দণ্ড, তার নিচে আর একটা দণ্ড, দুটো আলাদা প্রকৃতির। এটারও লেন্থ কত নেওয়া হয়েছে বলো, এল। ঠিক আছে, দুজনের ইয়ং গুণাঙ্ক কত ধরা হয়েছে, দুজনের ইয়ং গুণাঙ্ক, একটার ইয়ং গুণাঙ্ক y1 আর একটার ইয়ং গুণাঙ্ক ধরা হয়েছে y2। ওকে, এবং প্রস্থচ্ছেদ দুজনেরই সেম, প্রস্থচ্ছেদ বলতে এই জায়গাটা, তো দুজনেরই প্রস্থচ্ছেদ নেওয়া হয়েছে এ। ওকে, তুল্য ইয়ং গুণাঙ্ক বের করতে বলেছে। তো আমি কি করে করব দেখো, ধরে নিচ্ছি এই রডটার নিচে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ। এই দুটো রড কোন সমবায়ে যুক্ত আছে, শ্রেণী না সমান্তরাল, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে এফ ফোর্স যখন আমি প্রয়োগ করেছি নিচেরটার উপর, তার মানে এইটা কিন্তু ওপরটার উপরেও এফ ফোর্স প্রয়োগ করছে নিচের দিকে। সিরিজে যারা যারা যুক্ত থাকে প্রত্যেকের উপর কিন্তু সেম পরিমাণ ফোর্স কাজ করবে। ওকে, তাহলে যেহেতু এটা নিচের দিকে এফ ফোর্স কাজ করছে, তাহলে এটার উপরেও কিন্তু নিচের দিকে এফ ফোর্স কাজ করছে। তাহলে আমি প্রথমটার জন্য ইয়ং গুণাঙ্ক যদি লিখতে চাই y1, প্রথমটার জন্য যদি আমি ইয়ং গুণাঙ্ক y1 লিখতে চাই, কিভাবে লিখবো ইয়ং গুণাঙ্কটাকে, পীড়ন, তাই তো, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। এবার বিকৃতির জায়গায় দৈর্ঘ্যের প্রসারণ কতটা হয়েছে আমি তো জানি না, ধরে নাও L1 দৈর্ঘ্য প্রসারিত হয়েছে প্রথমটা, তাহলে এইখান থেকে L1টাকে বের করে রাখো। L1 সমান সমান কি লেখা যায় বলো তো, L1 সমান সমান ওপরে চলে গেল, তাহলে F বাই A ইন্টু ক্যাপিটাল L বাই y1। দেখো এটাই হচ্ছে না, সাজিয়ে লিখলে, এখান থেকে সাজিয়ে যদি লিখি তাহলে L1 সমান এইটা আসছে। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, এইসব জিনিসগুলো তোমরা নিজেরাই করতে পারবে, তাই আমি অত এক্সপ্লেন করছি না। y2 সমান কি হবে দেখো, F বাই A L2 বাই L। দ্বিতীয়টার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ আলাদা কিছু হবে L2, তার কারণ ইয়ং গুণাঙ্ক আলাদা আলাদা, দৈর্ঘ্য প্রসারণ তো একই হবে না। তো এর ক্ষেত্রে যদি আমি লিখি L2 সমান কি হবে, একই রকম ভাবে F বাই A ইন্টু ক্যাপিটাল L বাই y2।
বুঝতে পারলে এতদূর পর্যন্ত? বুঝতে পেরেছো? এবার দেখো বলা বলা হয়েছে যে এই দণ্ড দুটোর তুল্য ইয়ং গুণাঙ্ক, মানে আমি এটাকে একটাই দণ্ড মনে করব। ঠিক আছে, যদি আমি একটাই দণ্ড মনে করি এবং তার ইয়ং গুণাঙ্ক যদি y হয়, টোটালটাকে যদি আমি একটাই দণ্ড ইমাজিন করি এবং তার টোটাল ইয়ং গুণাঙ্ক যদি y হয়, তাহলে এখানে আমি এরকম লিখবো না যে ওপরে পীড়ন, ফোর্স তো সেম পরিমাণই অ্যাপ্লাই হবে F, প্রস্থচ্ছেদ তাই আছে, পীড়ন বাই বিকৃতি। দেখো বিকৃতির জায়গাতে আমি লিখছি L1 প্লাস L2 ডিভাইডেড বাই 2L। প্রথমটা L1 দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, দ্বিতীয়টা L2 বৃদ্ধি হয়েছে, তাহলে টোটালটা কতটা বৃদ্ধি হয়েছে? L1 প্লাস L2, এবং টোটালটার ইনিশিয়াল লেন্থ কত? L প্লাস L, দ্যাট ইজ 2L। সেইটাই আমি এখানে লিখেছি। তো এইখান থেকে আবার তুমি L1 প্লাস L2টাকে যদি বের করো, আচ্ছা না বের করে তুমি এরকম করে দাও, একবারে হয়ে যাবে। তাহলে একটু সহজভাবে এইভাবে লিখে নাও, ওপরে F বাই এটাকে রেখে দাও। ঠিক আছে, এই যে 2Lটা আছে নিচে, L1 প্লাস L2 নিচে 2L আছে, এরকম ভাবে লিখছি F বাই এ, 2Lটা ওপরে চলে গেল, নিচে L1 প্লাস L2টা থেকে গেল। বুঝতে পারছো এতদূর পর্যন্ত? কারো সমস্যা নেই? এবার কি করব? F বাই এ ইন্টু ওপরে 2L, আর নিচে লিখছি দেখো L1 প্লাস L2, মানে এইটা প্লাস এইটা, উপরেরটা প্লাস নিচেরটা। তো এই দুটোকে যদি যোগ করি, F বাই এ L 1 বাই y1 প্লাস 1 বাই y2। ঠিক আছে, আমি কি করলাম? একবারে কমনটা নিয়ে নিলাম, সুবিধা হবে। দেখো কাটাকাটি করলে F বাই এ কেটে যাচ্ছে, একটা করে Lও কেটে যাচ্ছে, থাকছে কি? y ইকুয়াল টু, কি থাকছে? y ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 বাই y1 প্লাস 1 বাই y2। এটাকেই যদি তুমি সিম্পলিফাই করে দাও, তাহলে এরকম আসবে 2y1 y2 ডিভাইডেড বাই y1 প্লাস y2। বুঝতে পেরেছো তো? তো এই হচ্ছে তোমার সেই প্রবলেমটার আনসার, যেটা আমাদেরকে প্রুভ করতে দেওয়া হয়েছিল। কখনো কখনো প্রুভ করতে দেবে না, ডাইরেক্ট জানতে চাইবে ইয়ং গুণাঙ্ক কত। তোমরা এটাকে মুখস্থও করতে পারো শর্ট কোশ্চেনের জন্য, যারা কম্পিটিটিভ লেভেলে আছো তারা শর্ট কোশ্চেনের জন্য এটাকে মুখস্থ করে নিতে পারো, যে সিরিজে যখন যুক্ত থাকবে আর লেন্থ যদি সেম হয়, প্রস্থচ্ছেদ যদি সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে টোটাল ইয়ং গুণাঙ্কটা বা ইকুইভ্যালেন্ট যে ইয়ং মডিউলাস, সেইটা হারমোনিক মিন হবে 2y1 y2 বাই y1 প্লাস y2। বোঝা গেছে এতদূর পর্যন্ত? এবার আমরা নেক্সট প্রবলেম করব। নেক্সট প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কি দেওয়া আছে, দেখো নেক্সট প্রবলেমটা। সবাই দেখো কোশ্চেনটা, একই পদার্থ এবং একই প্রাথমিক দৈর্ঘ্যের দুটি তার এ ও বি এর বল বিস্তার লেখচিত্র দেখানো হয়েছে, কোন তারটি বেশি মোটা তার নির্ণয় করো। ওকে, দেখো গ্রাফটা কেমন দেওয়া হয়েছে, কোয়েশ্চেন 2 এর কথা বলছি আমি। কোয়েশ্চেন 2 গ্রাফটা কেমন দেওয়া হয়েছে? বল বিস্তার, খেয়াল রাখবে, বল বিস্তার, এইদিকে বল বা ভার, আর এইদিকে বিস্তার। বিস্তার মানে কি বলতো? বিস্তার বা বিস্তৃতি যদি বলে দেয়, তার মানে দৈর্ঘ্য প্রসারণটা দেওয়া আছে, কতটা দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে সেইটা দেওয়া আছে এদিকে। এবং এইরকম দুটো গ্রাফ প্লট করা আছে, একটা এ লেখা আছে আর একটা এইভাবে বি লেখা আছে। তো এরকম দুটো গ্রাফ প্লট করা আছে, বুঝতে পারলে? দিয়ে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এ এবং বি এই দুটোর মধ্যে কোন ওয়্যারটা বা কোন তারটা বেশি মোটা হবে। ঠিক আছে, তো বেশি মোটা বা বেশি সরু সেটা আমরা কি দিয়ে ডিসাইড করব? কি দিয়ে ডিসাইড করব? প্রস্থচ্ছেদ দিয়ে ডিসাইড করব। যার প্রস্থচ্ছেদ যত বেশি সে তত বেশি মোটা। যেমন এই পেনটার একটা প্রস্থচ্ছেদ আছে এখানে, এর প্রস্থচ্ছেদ যত বেশি হবে তত বেশি মোটা হবে, তাই তো? তো সেই জিনিসটা করার জন্য প্রস্থচ্ছেদকে আমি কিভাবে নিয়ে আসছি দেখো। এখানে বিস্তার মানে হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ স্মল এল, এখানে ভার মানে ফোর্স এফ দেওয়া আছে। তো আমি কোনো না কোনো ভাবে এইখানে একটা নতি বের করতে পারি। এই যে অ্যাঙ্গেলটা থিটা, এই যে অ্যাঙ্গেলটা থিটা, এটা থিটা এ আর ওপরটা ধরো থিটা বি। তো এটা এই জায়গাটায় যদি আমি ট্যান থিটা এ করি, তাহলে আমি কি বলতে পারি? এল বাই এফ, এ কেসের জন্য, তাই তো, লম্ব বাই ভূমি। ধরো আমি এখান থেকে একটা লাইন টেনে দিচ্ছি এরকম ভাবে,
তাহলে এই যে লেন্থটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, এল বাই এফ। সিমিলারলি বি এর জন্য বড় এল বাই এফ, মানে একই ফোর্সের জন্য এটার লেন্থ যা হচ্ছে বি এর লেন্থ তার থেকে বেশি হচ্ছে। তো আমি এখানে এটাও লিখে রাখছি যে ট্যান থিটা বি সমান এল বাই এফ অফ বি, বি এর জন্য। ক্লিয়ার এতদূর পর্যন্ত? অসুবিধা নেই নিশ্চয়ই। কিন্তু এখানে কোনো না কোনোভাবে প্রস্থচ্ছেদ জিনিসটা কিন্তু আসেনি, আমি এইখান থেকে নিয়ে আসবো। ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, বুঝতে পারছো? এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল, বা এটাকে একটু গুছিয়ে যদি লেখা যায় এফ বাই এ রাখলাম, এল বাই এল করে দিলাম। ঠিক আছে, দেখো এখান থেকে স্মল এল বাই এফটা যদি কোনোভাবে আনতে চাই, স্মল এল বাই এফ, তাহলে এরকম সাজাতে চাইবো, স্মল এল বাই এফ সমান সমান ক্যাপিটাল এল বাই ওয়াই এ, অর্থাৎ স্মল এল বাই এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই এ। বাকিগুলোকে কনস্ট্যান্ট টার্ম ধরে নিচ্ছি, কারণ কোশ্চেনে বলা আছে একই পদার্থ, পদার্থ যদি একই হয় তাহলে ইয়ং গুণাঙ্ক একই হবে, এবং বলা আছে একই প্রাথমিক দৈর্ঘ্য, তার মানে ক্যাপিটাল এলটাও একই হবে। তাহলে এই যে এল বাই এফ, এই মানটা এ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার এল বাই এফ বেশি হবে তার প্রস্থচ্ছেদ কম হবে। কি বুঝতে পারলে? যার এল বাই এফ বেশি হবে তার প্রস্থচ্ছেদ কম হবে। ছবিতে চলে আসো তো, এল বাই এফ কার ক্ষেত্রে বেশি, এ নাকি বি? দেখো এটা ট্যান থিটা বি আছে, তো ট্যান থিটা বি ইজ গ্রেটার দেন ট্যান থিটা এ। ট্যান থিটা বি এর পরিবর্তে আমি কি লিখবো, এল বাই এফ অফ বি ইজ গ্রেটার এল বাই এফ অফ এ। আর এল বাই এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল কি হচ্ছে 1 বাই এ এর সাথে, তাহলে 1 বাই এ অফ বি ইজ গ্রেটার 1 বাই এ অফ এ। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে যেটা এ আছে সেটা প্রস্থচ্ছেদ, আর বাইরের সাফিক্সে যেটা এ বি লিখছি সেগুলো হচ্ছে তার নামকে বোঝাচ্ছি। বা এটাকে যদি ঘুরিয়ে লিখি এরকম হয়ে যাবে না, এ বি ইজ লেস দেন এ এ। রিভার্স করছি, ইনভার্স করছি, রিভার্স বলছি সরি, ইনভার্স করছি, তাহলে গ্রেটার দেন লেস দেন হয়ে গেল। ওকে, তো এইখানে তুমি খেয়াল করো তো কার প্রস্থচ্ছেদটা বেশি, এ মেটেরিয়ালটার প্রস্থচ্ছেদ বেশি, এই যে মেটেরিয়ালটা এ আছে এর প্রস্থচ্ছেদটা বেশি। ঠিক আছে, তো যার প্রস্থচ্ছেদ বেশি সে বেশি মোটা, তাহলে আনসার কি হয়ে গেল এখানে, এর বেশি মোটা। বলা হয়েছে যে কোন তারটি বেশি মোটা হবে, অতএব এ তারটি বেশি মোটা হবে। বুঝতে পারলে? খুব কঠিন প্রবলেম কি, সহজই প্রবলেম দেখেছি আমি। ওকে, দেখো এই প্রবলেমগুলো খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, পরীক্ষাতে আসার মতো প্রবলেম। প্রবলেমগুলো আমি এমনভাবে চুজ করার চেষ্টা করেছি যাতে তোমাদের কনসেপ্টগুলোও রিভাইজ করা হয়ে যায় যা যা শিখলে, এবং তোমাদের পরীক্ষার জন্য তৈরিও হয়ে যায় সেই কোশ্চেনগুলো। আচ্ছা, এইটার পর আমরা করব পীড়ন বিকৃতি লেখচিত্র। নেক্সট পার্ট আমাদের পীড়ন বিকৃতি লেখচিত্র। দেখো পীড়ন বিকৃতি লেখচিত্র, পীড়ন বিকৃতি লেখচিত্র খুব ভালোভাবে বুঝতে হবে এই লেখচিত্রটাকে। কম্পিটিটিভ ফিল্ডে এই লেখচিত্রটার গুরুত্ব অনেক বেশি, এবং এই লেখচিত্র থেকে প্রশ্ন পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। ওকে, কি করব আমরা, দেখো পীড়নের সাথে বিকৃতির আমরা একটা লেখচিত্র অঙ্কন করব। আবারও বলছি, তোমাদের যদি পিডিএফ এর প্রয়োজন হয়, গুছিয়ে লেখা দেখার প্রয়োজন হয়, তোমরা ডেসক্রিপশনে যাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে নোট লিখে এসএমএস করো, আমি ফ্রি সময় মতো তোমাদেরকে সেই পিডিএফটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো পীড়ন ভার্সেস বিকৃতি লেখচিত্র, ধরো আমি ওয়াই অ্যাক্সিসে পীড়নকে নিয়ে নিচ্ছি এবং এক্স অ্যাক্সিসে বিকৃতিকে নিয়ে নিচ্ছি। ওকে, আমরা হুকের সূত্র পড়েছিলাম, ফার্স্ট ক্লাসেই আমরা হুকের সূত্র পড়েছি, পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি থাকে, তাই না? অর্থাৎ পীড়ন আর বিকৃতি কি সমানুপাতিক। কিন্তু মনে করে দেখো তো একটা সংজ্ঞা, মানে বিবৃতিটা এরকম ছিল যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, বা আমি বলেছিলাম যে এক্স্যাক্টলি যদি বলতে হয়, সঠিকভাবে যদি বলতে হয়, তাহলে একটা নির্দিষ্ট সমানুপাতিক সীমার মধ্যে।
ইলাস্টিক লিমিটটা একটু আলাদা বিষয়, সেটা আজকে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তখন বলেছিলাম না ওই ক্লাসটাতে, যারা ক্লাস করেছো তারা জানো যে পরে এটাকে ক্লিয়ার করব, সেটা আজকের গ্রাফে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দিকে আমি যত বিকৃতি বাড়াবো মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন করব, আয়তনের পরিবর্তন করব, আকারের পরিবর্তন করব। তো যত বিকৃতি বাড়াবো সমান অনুপাতে পীড়নও কিন্তু বাড়তে থাকবে। ধরো আমি ও থেকে স্টার্ট করলাম, এ পর্যন্ত সমান অনুপাতে পীড়ন আর বিকৃতি বাড়তে থাকছে, বিকৃতি বাড়াচ্ছে, পীড়ন বাড়ছে। এরপরে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, এ থেকে শুরু করে বি পর্যন্ত একটা নির্দিষ্ট লিমিট আছে বি পর্যন্ত, এটা এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, এক্সপেরিমেন্টালি গ্রাফগুলোকে বানানো হয়। তোমরা বিভিন্ন বইয়ে এই গ্রাফটার অনেক রকম আলাদা আলাদা শেপ পেয়ে যাবে, তবে এত দূর পর্যন্ত সব সেমই থাকবে। এরপরে কিছুটা লিমিট আছে বি পর্যন্ত, এই লিমিটটাতে এসে এখানে হুকের সূত্র কাজ করে না, মানে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক হয় না ঠিকই, তবে সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে পড়ে। মানে বি পর্যন্ত বিকৃতি ঘটিয়ে ছেড়ে দিলেও সে আগের অবস্থানে আবার ফিরে চলে আসবে। এ পর্যন্ত কি হচ্ছে, এ পর্যন্ত হচ্ছে একটা সমানুপাতিক সীমা, এতদূর পর্যন্ত পীড়ন আর বিকৃতিকে আমরা সমানুপাতিক বলতে পারি। কিন্তু এর পরে বি পর্যন্ত, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত পীড়ন আর বিকৃতি সমানুপাতিক নয়, সমান অনুপাতে হচ্ছে না, একটু ধরো অ্যাঙ্গেল করে গেছে নিচের দিকে বা একটু ওপরের দিকে, যে কোনো দিকে হোক না কেন, সমান্তরাল হচ্ছে না। কিন্তু ওই লিমিটটা পর্যন্ত বি পর্যন্ত আমি বল প্রয়োগ করে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু ওই বস্তুটা ঠিক আবার আগের অবস্থানে ফিরে আসবে, মানে আগের আকারটা ফিরে পাবে। তো এই লিমিটটাকে বলছি আমরা স্থিতিস্থাপক লিমিট। ভালো করে শুনে নাও, এটাকে কি বললাম, এটা হচ্ছে সমানুপাতিক সমানুপাতিক সীমা। আর বিটাকে কি বলছি, বিটাকে বলছি স্থিতিস্থাপক সীমা। বুঝতে পারলে? তো আমরা যে হুকের সূত্রের বিবৃতি পড়েছি আমাদের বইগুলোতে লেখা থাকে স্থিতিস্থাপক সীমার মধ্যে, যেহেতু খুব কাছাকাছি তাই বলে দেয়। অ্যাকচুয়ালি সঠিকভাবে যদি বলতে হয় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সমানুপাতিক সীমার মধ্যে হুকের সূত্র প্রযোজ্য। আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পারলে। আচ্ছা, এর পরের পয়েন্টটাতে যখন যাব, বি এর পরে যখন আমি যাব, বি থেকে ফার্দার যখন যাব, একটা হাইয়েস্ট লিমিট পাওয়ার পর এটা আবার নিচের দিকে নামতে থাকবে। এই যে পয়েন্টটা, তার নাম দিয়ে দিলাম সি। এই সি বিন্দুটার নাম কি জানো? সি বিন্দুটার নাম হচ্ছে উচ্চতর নতি বিন্দু। উচ্চতর নতি বিন্দু, বা আমরা এটাকে বলে থাকি হাইয়েস্ট ইল্ড পয়েন্ট। কেন এমনটা বলে থাকি? এই সি বিন্দুতে যখনই পৌঁছে যাবে, মানে আমি বিকৃতি বাড়াতে বাড়াতে যখন সি পর্যন্ত, মানে এতটা বিকৃতি যখন আমি করিয়ে দিচ্ছি, এতটা বিকৃতি করিয়ে দেওয়ার পর আমি যদি তার মধ্য থেকে ফোর্স কমিয়েও নিই, তার মধ্যে বিকৃতি চলতেই থাকবে অনবরত। মানে বিষয়টা এরকম, এই তারটাকে টানতে টানতে বড় করেছি, ইলাস্টিক লিমিট পার করে চলে গেছি, স্থিতিস্থাপক সীমা, তারপরে এই পয়েন্টটাতে পৌঁছেছি। এই পয়েন্টের পরে আমি যখন বিকৃতি ঘটাবো, আমি যদি যে ফোর্সে টানছিলাম সেই ফোর্সটাকে যদি কমিয়েও দিই, যে অত ফোর্স দেবো না, 10 নিউটন দিচ্ছিলাম এখন 8 নিউটন দেবো, তবু এর মধ্যে বিকৃতি হবে, তবু এটা বড় হতে থাকবে। তো এই যে পয়েন্টটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা বলছি ইল্ট পয়েন্ট। ওকে, এবং উচ্চতর নতিবিন্দু বাংলাতে বলা হয় এটাকে। এখান থেকে শুরু করে এইখানে একটা পয়েন্ট আছে ডি, এই ডি বিন্দুটাকে বলা হয় নিম্নতর নতিবিন্দু বা লোয়েস্ট ইল্ট পয়েন্ট। লোয়েস্ট ইল্ট পয়েন্ট মানে এতদূর পর্যন্ত ওই কেসটা ঘটলো যে আমি ফোর্স কমাই বা না কমাই, ওর মধ্যে বিকৃতি হতেই থাকবে অনবরত। এবং এই জায়গাটায় তুমি যদি খেয়াল করো, এই যে পীড়ন বাই বিকৃতি যে অনুপাতটা, পীড়ন বাই বিকৃতি, এই যে অনুপাতটা, এটা নেগেটিভ হচ্ছে। দেখো নিচের দিকে নামছে, তাহলে যে স্লোপটা পাবো নেগেটিভ স্লোপ পাবো। তো পীড়ন বাই বিকৃতি আমরা নেগেটিভ পাচ্ছি কোথায়? সিডি অংশে, হাইয়েস্ট ইল্ট পয়েন্ট থেকে লোয়েস্ট ইল্ট পয়েন্ট পর্যন্ত। ফার্দার আমি যদি আরো বিকৃতি ঘটাতে থাকি, তাহলে গ্রাফটা এইরকম হয়ে যাবে। ঠিক আছে, বাড়িয়ে দিয়ে দিকে গ্রাফটা এরকম হয়ে যাবে। এখানে একটা পয়েন্ট আসবে, পয়েন্টটাকে নাম দিয়ে দিলাম ই, হাইয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, এই যে হাইয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে সহন সীমাকে রিপ্রেজেন্ট করছে। ই মানে হচ্ছে সহন সীমা, মানে কি এতদূর পর্যন্ত ও লোড সহ্য করতে পারছে। হাইয়েস্ট বা অসহ ভার এখানে পাওয়া যাচ্ছে, যে ম্যাক্সিমাম ভার আমি এতদূর পর্যন্ত চাপাতে পারছি।
ঠিক আছে, এরপরে যখন আমি ভার চাপাবো এটা কি হবে, ছিঁড়ে যাবে, একটা পার্টিকুলার পয়েন্টে যাবে এফ বিন্দুতে গিয়ে কি হবে, এটা ছিঁড়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের গ্রাফ। বিষয়টা আমি মুখে মুখে বললাম, খুব ছোট লাগছে, এটাই নোটে তোমরা পড়বে, বিশাল বড় মনে হবে দেখতে, বইগুলোতে তোমাদের করে দেওয়া আছে, দেখবে অনেকটা বড়, তাই না? আমি আরো একবার বলে দিচ্ছি, শুনে নাও মন দিয়ে। কি বললাম? ও বিন্দু থেকে এ পর্যন্ত এটা হচ্ছে একটা প্রপোর্শনাল লিমিট, সমানুপাতিক সীমা, এতদূর পর্যন্ত হুকের সূত্র প্রযোজ্য। তারপরে এ থেকে শুরু করে বি পর্যন্ত এখানে হুকের সূত্র কাজ করবে না, মোট কথা এর পরে আর হুকের সূত্র কাজ করবে না। কিন্তু এ থেকে বি পর্যন্ত বস্তুটার মধ্যে বিকৃতি থাকলেও যদি আমি ফোর্স সরিয়ে নিই, ডিফর্মিং ফোর্স যেটা বাইরে থেকে অ্যাপ্লাই করেছি, তাহলে বস্তুটা ঠিক আবার আগের অবস্থানে ফিরে আসবে। সেই জন্য বি লিমিটটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, অতদূর পর্যন্ত ও স্থিতিস্থাপক, ইলাস্টিক। ফার্দার আমি যখন এটাকে আরো বিকৃতি ঘটাচ্ছি, সি পয়েন্টে চলে আসছে, এটাকে বলছি আমরা হাইস্ট ইল্ড পয়েন্ট। এই পয়েন্টে এসে কি হচ্ছে, সি পয়েন্টে আসার পর এর মধ্যে যদি আমি ফোর্স কমিয়েও নিই, তবু এর বিকৃতি বাড়তেই থাকে। বুঝতে পারলে? আমি 10 নিউটন থেকে 8 নিউটন করছি, 7 নিউটন করছি, কিন্তু না, ওর বিকৃতি বাড়তেই থাকছে। এবং মিনিমাম ধরো 6 নিউটন পর্যন্ত করলাম, ততদূর পর্যন্ত বিকৃতি হতেই থাকলো। তারপরে বিকৃতি যখন আরো বেশি বাড়াচ্ছি, একটা হাইয়েস্ট পয়েন্ট আসবে যেখানে গিয়ে ও আর সহ্য করতে পারবে না, ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। তো সেই বিন্দুটার নাম হচ্ছে সহন সীমা। ঠিক আছে, এই পয়েন্টে আমরা যে পীড়নটা পাবো, এখানে আমরা যে পীড়নটা পাচ্ছি, এই পীড়নের মানটাকে বলবো আমরা অসহ পীড়ন। কি বলবো? অসহ পীড়ন। এবং যে ভার চাপালে এখানে পীড়নটা তৈরি হচ্ছে, সেই ভারটাকে বলি আমরা অসহ ভার। ঠিক আছে, লিমিটিং স্ট্রেস বলা হয় ইংরেজিতে। কম্পিটিটিভ ফিল্ডে যারা আছো তাদের জন্য এই ওয়ার্ডটা হচ্ছে লিমিটিং স্ট্রেস, অসহ ভার, অসহ পীড়ন। ওকে, তো এই হচ্ছে বিষয়। তারপরে তো এফ বিন্দুতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে, ই আর এফ বিন্দুর মধ্যে খুব একটা বেশি গ্যাপ থাকে না, ছিঁড়ে যায়। তো এই হচ্ছে তোমার পীড়ন ভার্সেস বিকৃতি লেখচিত্র। যে কোনো মেটেরিয়াল, সবাই তো আংশিক স্থিতিস্থাপক, সবার মধ্যে এই রকম টাইপের গ্রাফ পাওয়া যাবে। হ্যাঁ, তবে গ্রাফগুলো একটু কম্প্রেসড হতে পারে, একটু এক্সপ্যান্ড হতে পারে, ডিপেন্ডিং অন দ্য মেটেরিয়াল, বিভিন্ন রকম হতে পারে, বাট এই পয়েন্টগুলো কিন্তু তাদের মধ্যে থাকবে। ওকে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সি আর ডি পয়েন্ট মিশেই গেছে এক জায়গাতে, এরকমটা হতে পারে। সেই জন্য তোমাদের বইগুলোতে দেখবে বিভিন্ন রকম গ্রাফ আঁকা থাকে। ঘাবড়ানোর কিছু নেই, একদম জেনারেল গ্রাফ এইটা। আমাদের যে ইলাস্টিক চ্যাপ্টারটা, ইলাস্টিসিটি চ্যাপ্টারটা, এটা এটা মেইনলি আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে খুব গুরুত্বপূর্ণ, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। তো সেই বইগুলোতে কিন্তু এই গ্রাফগুলোকেই ফলো করা হয়, এই গ্রাফটাকেই ফলো করা হয়। ক্লিয়ার? এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, এখানে আমি তোমাদের বলে রাখি, অসহ পীড়ন এবং অসহ ভার, এই যে দুটো ওয়ার্ড পেয়েছো, অসহ পীড়ন এবং অসহ ভার, এদের মধ্যে মনে রাখবে অসহ পীড়নটা হচ্ছে মৌলিক। মৌলিক ইন দ্য সেন্স এটা মেটেরিয়ালের প্রপার্টি। অসহ পীড়ন একটা মেটেরিয়ালের প্রপার্টি। ধরো আমি লোহার অসহ পীড়ন জানতে চাইছি, সেটা ফিক্সড। তুমি লোহার তারটাকে কত মোটা নিচ্ছ, কত পাতলা নিচ্ছ, দৈর্ঘ্যে বড় নিচ্ছ না ছোট নিচ্ছ, ডাজ নট ম্যাটার, এটা অসহ পীড়নের মানটা ফিক্সড। কিন্তু অসহ ভার যেটা আছে এটা মৌলিক নয়, এটা মেটেরিয়ালের সাইজের প্রস্থচ্ছেদের উপর নির্ভর করছে। প্রস্থচ্ছেদ কম হতে গেলে অসহভার আলাদা হবে, প্রস্থচ্ছেদ বেশি হতে গেলে অসহভার আলাদা হবে। যত মোটা নিব তত বেশি ভার সহ্য করতে পারবে, অসহভার বেশি হবে। যত পাতলা নেব তত কম ভার সহ্য করতে পারবে, অসহভার কম হবে। কিন্তু পীড়নটা ফিক্স থাকবে, ভার বাই ক্ষেত্রফল, এটা অলওয়েজ ফিক্সড। সুতরাং অসহ পীড়নটা কিন্তু একটা মৌলিক প্রপার্টি, একটা মেটেরিয়ালের প্রপার্টি, অসহ ভার নয়। এই দুটো ক্লিয়ার রেখো, কিন্তু তোমাদের বইয়ে হয়তো কোথাও পেয়ে যাবে পড়তে পড়তে, বাট খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা মাথায় রেখো। ঠিক আছে, এগুলো কিভাবে লিখতে হয় বা তোমরা পড়বে কি করে, বিষয়গুলো না সবকিছু আমার নোটে দেওয়া আছে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নোটে দেওয়া আছে, পড়তে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত বলো তো? এতক্ষণ পর্যন্ত আমরা স্থিতিস্থাপকতার এই বিষয়গুলো দেখলাম। ওকে, এবার আমরা নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস আমরা করব। সেই নেক্সট ক্লাসে আমরা পড়বো বল ধ্রুবক নিয়ে। স্প্রিং এর ক্ষেত্রে বা একটা তারের ক্ষেত্রে বা একটা রডের ক্ষেত্রে বল ধ্রুবক নিয়ে পড়বো। তাহলেই আমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টারটার কনসেপচুয়াল যা কন্টেন্ট দরকার বা কনসেপচুয়াল ক্ল্যারিটি যা যা দরকার সেগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপরে যে যেমন ফিল্ডে আছো সেইভাবে প্রিপারেশন নেবে। যেমন যারা বোর্ডে আছো তারা এই থিওরিগুলোকেই বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, বোর্ডে লেখার জন্য কিছু প্রবলেম করবে। যারা জেন পাসে আছো, নিট আছো, জেইতে আছো, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন সলভ করবে। তারা থিওরিতে এতটা সময় নষ্ট করবে না, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন সলভ করবে যদি তোমরা এগুলো বুঝে গিয়ে থাকো।
বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক ফলো করো, তোমাদের বইগুলোর পেছনে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো ফলো করো, বা PYQ যে বইগুলো আছে সেইগুলো ফলো করো এবং সেখান থেকে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো। বুঝতে পেরেছো?